প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। এই মাঝরাত্রিরে আমাকে যারা দেখছেন, আমি একটু কিছু কথা বলে আজকে শুরু করি। ঘটনাটা প্রায় দেড় যুগ আগের। আমার তখন কৈশোর পেরিয়ে কেবল একটা তারুণ্যের দিকে মফস্বল থেকে ঢাকায় এসেছি। রূপনগর নামে একটা নাটকের মোহ কাটেনি তখন এখনও। আমি আমার সাংবাদিকতা গুরু সঞ্জীব চৌধুরী, সঞ্জীবদার কল্যাণে, তার আদরে ভোরের কাগজে লেখালেখি করছি। খুব ইচ্ছা একজন অভিনেতার ইন্টারভিউ নেব। তাকে বলছি যে আমার আমি খুবই ভক্ত তার কাছে কি একটা অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে কি না। উনি বলছিলেন, তোর পড়াশোনা আছে, আর একটু বড় হয়, আর একটু পড়াশোনা কর। তো এইভাবে চলতে লাগলো প্রায় 1 থেকে 1.5 বছর। মহিলা সমিতি বেলি রোডে একটি নাটকের আড্ডা ছিল। ফেরার পথে সেই মানুষটির সাথে দেখা। আমি বললাম যে এরকম ঘটনাটা বললাম যে সঞ্জীবদা আমার ইমিডিয়েট বস, এবং ওনাকে এই কথা বলেছি। উনি বলেছেন যে আপনার ইন্টারভিউ নিতে হলে আমার পড়াশোনা লাগবে, বয়স হতে হবে। তো উনি হেসে বললেন যে তো পড়াশোনা কোন লেভেলে আছে, প্রাইমারি না হাই স্কুল না ভার্সিটি? হেসে দিলেন। এই সদালাপী মানুষটার কথা বলবো। এই সদালাপী মানুষটা আসলে সবার চেনা, এদেশের কিংবদন্তি অভিনেতা, নাট্যজন, আবৃত্তিকার, অনেক পরিচয়। খালেদ খান যুবরাজ। আজ তার 60তম জন্মবার্ষিকীর আয়োজন চলছে। সেই উপলক্ষে কথা বলব, এবং সেই উপলক্ষে কথা বলার জন্য তার পরিবারের মানুষ, তার কন্যা জয়িতা রয়েছেন, এবং জয়িতার কি বলবো, টোনাটুনি বসে আছেন। শাহিন সম্পর্কে বলি, মোস্তাফিজ শাহিন একই সাথে নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা। কেমন আছো? অনেক সময় নিয়ে নিলাম। আসলে একটু আবেগতাড়িত সবারই, এই আমাদের বয়সী যারা, তাদের দেখে শেখা খালেদ খানকে নিয়ে। একটা কথা বলতে চাই যে জয়িতাকে দিয়ে শুরু করি, যে কবে মনে হলো জয়িতা যে আমার বাবাটা অন্য অনেক বাবার চেয়ে আলাদা? মনে হয়েছে অনেক ছোটবেলাতেই মনে হয়েছে। কিভাবে, একটু গল্পটা শুনি না। যে বন্ধু বান্ধব, বাবা অচলায়তন যখন করতো তখন আমি অনেক ছোট, মানে আমি যখন দেখেছি, মানে শেষের দিককার শোগুলো দেখেছি। তো ওইটার শো দেখতে গিয়ে তখন আমি আসলে কিছুই বুঝি না। আচ্ছা, কিন্তু ওই ওই সময়টা আমার এখনো খুব স্পষ্ট মনে পড়ে, যে বাবা যখন স্টেজে গান গাইছে, নাচছে, অভিনয় করছে, মানে এত অ্যামেজিং সেটা, যে ওই সময়টাতে আমার খুব মনে হয়েছিল যে আমি অবশ্যই একটা স্পেশাল কিছু দেখছি, বা স্পেশাল একটা মানুষের সাথে আমার সম্পর্ক। বাহ। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি শাহিনকে, কারণ খুবই শর্ট নোটিস, এবং আজকেও একটা তার শো ছিল। এবং আমি বলতে চাই যে এই এত এত বড় মানে গুরু পর্যায়ের একজন, তাকে ঠিক মঞ্চে দেখা এবং তার নাটক দেখে শেখা, মোহিত হওয়ার গল্পটি কবে থেকে ব্যক্তি জীবনে? এটা আমি যখন নাগরিকে জয়েন করি, সেটা হচ্ছে 2002-এ। আচ্ছা, আমি অন্য একটা দল করতাম, সেন্টার ফর এশিয়ান থিয়েটার। আচ্ছা, সেখান থেকে আসলে খালেদ খানের একটা নাটক ছিল, কাল কাল সন্ধ্যা। ওইটার জন্য আমাদের সিএটি থেকে আমরা 2-3 জন আসি এবং জয়েন করি, সিএটি ছেড়ে দিই, আচ্ছা, ছেড়ে জয়েন করি। এরপর থেকে আসলে অনেক ঘটনা, অনেকই, এবং শেষ দিন পর্যন্ত ওই একসাথে কাজ করা হয়েছে। তার কাছ থেকে শিখেছি, জেনেছি। একদম। মেয়ের বার্থডেতে কি ধরনের পাগলামি ছিল? সেটা খুবই স্পেশাল, খুব মানে এই গল্পগুলো খুব শুনি না একটু, দু একটা। জানে আর কি সবাই। হ্যাঁ, 19তম জন্মদিন, 19টা ফুলের গাছ, আচ্ছা, এরকম সমস্ত ছবি বাঁধিয়ে পুরো ঘর ভরে ফেলো, মানে যত ছবি আছে যাবতীয়, আচ্ছা, আচ্ছা, মানে আছে না কিছু ছবি, মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, পাত্তাও দিই না, সেই সমস্ত ছবি মানে প্রিজার্ভ করার জন্য সব ছবি বাঁধিয়ে নিয়ে এসেছে আগে একটা আয়োজন প্রস্তুতি থাকছে সব তার ভিতরে। সময়। আচ্ছা, আচ্ছা, এবং সেই ছবিগুলো যখন রাখা ছিল, প্রত্যেকটা ফ্রেমের নিচে একটা একটা করে কার্ড, আচ্ছা, মানে খুব মানে শৌখিন তো। হ্যাঁ, হ্যাঁ, আর কাপড়টা কিনলেও সেটা খুব মনোযোগ দিয়ে দেখে, একটা মালা কিনতে গেলেও সেটা মানে খুব যত্ন করে কিনেছে সবসময়। আর ধমক রাগারাগি আহ, কতবার হয়েছে? ঠিক ধমক না, কিন্তু বাবাকে আসলে আমি খুব ভয় পেতাম। এটা সেটা কি একটা, কারণ আমি জানি না, আচ্ছা, সেটা তো বাইরের মানুষ, আমরা ব্যক্তিত্বের একটা ভয় ছিল আমাদের। হতে পারে, আমি জানি না, আমি বাবা, বাবাকে ভীষণ ভয় পেতাম। আচ্ছা, এবং কি বলবো এটাকে, মানে সবচেয়ে বেশি রাগ
সবচেয়ে বেশি অভিমান, সবচেয়ে বেশি ভয়, হ্যাঁ। সবটাই বাবা। আচ্ছা, কিন্তু পরিবারে যে আমি আমি আবার মিতা আপাকে একটু আনবো। মিতা হক এবং খালেদ খান এই যে জুটি এবং একটা প্রেমময় জুটি, এই গল্পগুলো যখন বাবার বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই মানে শোনা হয়, বা তখন আসলে প্রশ্ন জাগে না যে বাবা তোমরা কিভাবে প্রেম করতে, বা বা পারিবারিক আলাপের একটু গল্পগুলো একটু না, শুনি এই না যে- গল্পগুলো আসলে খুবই মানে স্বাভাবিকভাবে, মানে আমরা আসলে খুব ফ্রেন্ডলি মার হ্যাঁ। সাথেও বাবার সাথেও, মানে এইসব আলাপ আলোচনা খুব লুকিয়ে করার কিছু নেই যে আমরা প্রেম করেছি তোমাকে বলবো না, না ব্যাপারটা সেটা- একদম এরকম আচ্ছা, না। সেটা না। মানে তারা খুব এইসব ব্যাপারে খুব খোলামেলা আমাদের আচ্ছা। সাথে আলাপ করেছে যে কখন তাদের মনে হয়েছে তাদের ডিসিশন নেওয়া উচিত, হুম, 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 কখন তাদের মনে হচ্ছে তারা ভালো মানে একে অপরকে পছন্দ করছে, হুম। মানে এইসব গল্পগুলো আসলে আমরা খুব পরিষ্কার জানি। আচ্ছা, শাহিনের ঠিক কবে মনে হলো যে একসাথে কাজ করতে গেলে একটা মনে হয় যে আমি তার খুব পছন্দের মানুষ, এটা এটা সার্টিফিকেটও দিতে আমার আনুষ্ঠানিকতা লাগে না, কবে মনে হলো, বা কি একটু একসাথে চলার খালেদ খানের সাথে বা একদম গুরু খালেদ খানের সাথে বা তার সিনিয়র খালেদ খানের সাথে কবে মনে হলো তার আমি খুব আমি আসলে স্নেহভাজন? হ্যাঁ, আমি আসলে তাকে তো গুরু হিসেবে পেয়েছি। জি। মানে সে তো চলে গেছে, আমার বিয়ের আগেই চলে জি, গেছে, জি, মানে জি। শ্বশুর হিসেবে পাওয়ার সৌভাগ্য জি। হয়নি। তো গুরু হিসেবে পাওয়ার ফলে যেটা হয়েছে, আমি আমার কাছে তো সে সবসময় প্রিয় প্রিয় দেখেই তো তার সান্নিধ্যে আসার চেষ্টা করেছি বা এসেছি। আমি আসলে এটা আসলে শুরু হচ্ছে যখন ইউল্যাবে জয়েন করে, ইউল্যাবে যখন সে যায়, যাওয়ার পরে যখন তার তো আরও সাথের লোকজন আছে, হঠাৎ করে আমাকেই বলল যে আমার তো শেষ দিকে তো শারীরিক একটা ঝামেলা ছিল যে ফিজিক্যাল ওয়ার্কগুলো করতে পারতো না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তুই কন্টিনিউ করবি। আচ্ছা, আচ্ছা। তখন মনে হলো যে না, সে আমার উপরে ডিপেন্ড একটা করছে, আস্থা রাখতে অথবা হ্যাঁ আমাকে আমি হয়তো বা সে যা বলতে পারবে বা সে যা বোঝাতে চায় সেটা আমার মাধ্যমে সে বলতে পারবে, মানে শারীরিক ব্যাপারগুলো। তো সেখান থেকে আস্তে আস্তে এরপরে দলের বাইরে বা অন্য দলে যখন কাজ করতে যেত, সে বলতো ঠিক আছে কোরিওগ্রাফিটা তুই একটু দেখ, বা একটা কাজ নতুন একটা কাজ করতে গেলে আইডিয়া যখন করতো আমার সাথে বসতো, বসে কথা বলতো, তখন থেকে মনে হচ্ছে হ্যাঁ আমাকে নিশ্চয়ই পছন্দ করে বা ভাবে যে হ্যাঁ ও পারবে কাজটা। ওই সময় থেকেই সম্ভবত আচ্ছা, আর আচ্ছা। কি। এবার একটু শিল্পী জয়িতার প্রসঙ্গে আসি, যে গানের জয়িতা এবং এই বসে ইন্সপিরেশন, অনুপ্রেরণা, তার বেটার হাফ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক, তার মেয়ে এবং খালিদ খানের মেয়ে হিসাবে সেখানে সেই জায়গাটায় কেমন পরামর্শ, গাইডলাইন ছিল? গানের ব্যাপারে সত্যি কথা বলতে আমি ছোটবেলায় একদমই ভাবতাম না যে আমি গান করব। আমার অভিনয় অনেক বেশি শখ ছিল, কারণ বাবার সাথে আমি বেশি রিহার্সালে যেতাম, তো তখন আমার মনে হতো যে আমি অভিনয় করব। আচ্ছা, কিন্তু কিভাবে কিভাবে আমি আসলে এখন আমি আলাদা করে বলতে পারবো না যে কখন আমার মনে হয়েছে আমি গান করব। ওই জন্যই কি এই টোনাটনির প্রেমটা নাকি, মানে না, অভিনয়ের একটা ওর- প্যাশন নেশা? না, না, একেবারেই ব্যাপারটা সেটা না। আচ্ছা, তবে হ্যাঁ, ওর সাথে আসলে আমার ভাবনায় অনেক মিল আছে। আমরা সে গল্প পরে আমি আসছি, হ্যাঁ। ব্রেকের পরে যাই। তো সেটাই তো আমি আমি একটু বল- গানের কথাটা হ্যাঁ, শুনতে গানের চাচ্ছিলাম, কথা জি। হচ্ছে যে বইটা আসলে আমি ভাবি নাই, এটা আসলে আচ্ছা। কখন হচ্ছে আমি বলতে পারবো না। তবে অনেক বেশি গান শোনা হয়েছে বাসায়। বাসায় মা গানের ক্লাস নিত, আচ্ছা, তো রেগুলার একটা মানে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন 3 দিন তো গানের মধ্যেই থাকতাম। মানে ক্লাসে বসতাম না, দূর থেকে শুনতাম আর কি। আচ্ছা, আচ্ছা, আর বাবা প্রচুর ক্যাসেট আনতো তখন বাসায়, মানে এমন কোনো গান নাই শুনি নাই, আচ্ছা, এরকম আর কি। প্রচুর প্রচুর কালেকশন ছিল তখন, তো ওই এটা গানটা আমাদের সাথেও শোনা, শেয়ার হতো অনেক। হ্যাঁ, এবং সেটার একটা অভ্যাস হয়েছে। এখনো আমি প্রচুর গান শুনি, আচ্ছা। এবং নানান রকম গান, এমন না শুধু রবীন্দ্রসঙ্গীত শুনছি। আর এমনিতে বাসায় তো পরিবেশ সেই ব্যাপারটা থাকতোই, কারণ আমার নিজের ঘরণীয় অনিমার কাছ থেকেও গল্প শুনেছি যে একসাথে মিতাপার অনেক ছাত্রছাত্রীকে নিয়ে বসানো, সেই পরিবেশে আসলে দুই ঘরানার যে একজন অভিনয়ের দিকে বিশাল কিংবদন্তি পর্যায়ে আর একজন গানে, ইগো আল্টার ইগোর কেমন ব্যাপার ছিল দুজনের ভিতরে? না, একদমই না, কারণ বাবা যতটুকু অভিনয়ের মানুষ ততটুকুই গানের মানুষ। হ্যাঁ, হ্যাঁ, সে গান গাইতেও ভালোবাসতো এবং ভীষণ ভালো গাইতো। আর বাবা মার প্রেমটা হয়েছিল হচ্ছে গান দিয়ে। তারা একসাথে অচলায়তনের গান শিখতে গেছিল মার চাচার কাছে, ওয়াইদুল হকের কাছে। মা সেখানে গান শিখতো। তো গান নিয়ে তো কোনো ইগোর কোনো জায়গাই নেই, মানে বরং সারাক্ষণই সাজেশন দেয়া, এই জায়গাটা ঠিক হচ্ছে না। আমি অসংখ্য দিন আমার মনে আছে যে মার গান শুনে বাবা হয়তো পরে বলছে না তোমার কিন্তু এটা করতে হবে সেটা করতে হবে, মানে সারাক্ষণই ইন্সপায়ার করেছে, কখনোই
আচ্ছা, খুব সদালাপে আড্ডাবাজ ছিলেন এবং এটা আমরাও নিজেরা জানি, যদিও দূর থেকে বুঝতাম। কাছের মানুষ যেহেতু শাহীন, এবং সেই জায়গাটায় একটু দু একটা স্মৃতির গল্প শুনি না আজকে। রাত ভর এই যে মাঝরাত্রি পার পার হয়ে সেখানে গেছে। কি ছিল, স্বাধীন চেতা ছিল, মানে যে কোনো ব্যাপারেই যে ঠিক আছে করে না, হোক না, কর না, আয় না, আচ্ছা, এই আর কি, যে ড্রাইভ দেই তো হবে। স্পেস দিতে সবাই। সবাইকেই খুব দেখতে পারতো, মানে তার সমসাময়িক যারা আছে তাদের থেকে আমি মনে করি যে মানে দেখার এটা অনেক বেশি ছিল। আমরা যেটা দেখতে পারতাম না সে ওটা আগে থেকেই বুঝতে পারতো, দেখতে পারতো, এবং আধুনিক ছিল, সাংঘাতিক পরিমাণে আধুনিক ছিল। এমনি আমি যদি ভুল না করি, যদিও আমার মঞ্চ সম্পর্কে খুব বেশি গবেষণা নেই, রক্তকর্মী বা তার যে কাজগুলো মঞ্চে কাজ হয়ে খুব বেশি মানে ছড়ানো বা লাইমলাইটে আসা বা সেই কাজটা এত আলোচ্য বিষয় হওয়া, এটা কিন্তু খুব রেয়ার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেই জায়গাটায় খালেদ খান বা তার টিম বা নাগরিকের কাজ হয়েছে। তখন এই ধরনের মানে অন্য দলের সাথে বা তার পারিপার্শ্বিক প্রতিযোগী কোনো অভিনেতা সম্পর্কে বা তাদের কলিগ সম্পর্কে কোনো ধরনের আলোচনা থাকতো কিনা, সেই বিষয়টা মানে অন্য কাজ পারস্পরিক কাজ নিয়ে কোনো আলোচনায় শুনেছেন কিনা, ব্যাপারটা কি ছিলই না একদম? বা আলোচনা সমালোচনা কথা এইগুলো সবগুলো সবই আসলে একটা গঠনমূলক দিকেই যেত। আচ্ছা। আলটিমেটলি যে কাকে ক্ষতি করে দিব, আলোচনা সমালোচনা করে ওর ক্ষতি করে ফেলবো বা এই করে বলবো, ব্যাপারটা একদমই সেরকম ছিল না। আলোচনা সমালোচনা যাই হতো, এমনই ব্যাপার ছিল যে সমালোচনা করে তারপর হয়তো ফোন করে তাকেই বলছে, আরে এটা এরকম হলে হবে, এরকম এটা এরকম হতে, ব্যাপারগুলো এরকমই ছিল, যাতে যাতে এটা একটা পজিটিভ হিসেবে কাজ করে। আচ্ছা, 60তম আজকে 60 বছর হতো যদি তিনি থাকতেন, তো সেক্ষেত্রে আজকে একটু শুনি না যে আজকে উনি থাকলে আসলে জয়িতার প্রস্তুতিটা কেমন ছিল? যদি বলা টাফ আমি জানি, তারপর দর্শকদের কাছ থেকে একটু শুনি মেয়ের এটা খুব গল্পটা। স্যাড একটা ব্যাপার। বাবার যখন 50তম জন্মদিন হয়, জি। সেই দিন বাবার দলের মানে নাগরিকের একটা বিশাল পিকনিক ছিল। আচ্ছা। ছোটলু কাকু মানে আলী জাকেরদের একটা ফার্ম হাউসের মতো আছে, জি। তো সেইখানে সেই পিকনিকটা হয়েছিল। তো নাগরিকের অনেক দিন ধরে সবার সাথে দেখা সাক্ষাৎ না, একটা গেট টুগেদার দরকার, তো সেই দিন আসলে আমরা আলাদা করে বাবার জন্মদিনটা করি নাই। আচ্ছা। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে, বাবার সব পুরনো বন্ধু বান্ধব তো ওখানেই, হ্যাঁ, হ্যাঁ, তো আমরা ওখানে সেলিব্রেট করব। আচ্ছা। তো আলাদা করে কিছু করা হয় না, ওই পিকনিকের মধ্যে একটা কেক টেক কেটে ছোটখাটো করে করা। আচ্ছা। তো সেদিন আমি খুব মানে বাসায় ফিরে আমার খুব মন খারাপ হয়েছিল যে বাবার 50th বার্থডে আমরা আসলে স্পেশাল কিছু করলাম না, কিন্তু আমি বাবার 60th বার্থডেটা আমরা অনেক সুন্দর করে করব। একটা হোপ ছিল। হ্যাঁ, আচ্ছা। তো সেটা নিয়ে তো খারাপ লাগছে অবশ্যই। অবশ্যই, এবং গানের কথা বলা হলো, গান পাগল এই মানুষটার 1 মিনিটের একটা ক্লিপিংস আমরা একটু দেখি, তারপর বিরতিতে যাব। প্রিয় দর্শক, খালেদ খানের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত আমরা দেখে বিরতিতে যাচ্ছি। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তার ভিতরে কথা বলছি
জয়িতা এবং শাইনের সাথে। বলছিলাম যে ব্রেকের পরে তোমাদের টোনাটুনি গল্প শুনবো। শুরু করো, আমি তো এটা প্রশ্ন করতে হয় না তো এগুলার। বলো বলো গল্প বলো। গল্প নাই কোনো আসলে, গল্প নাই। এটা ওই যে গানের মতো, মানে জানি না কখন আসলে মনে হচ্ছে, মানে অনেক আমরা ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, ও আসলে আমাদের ছিলাম ফ্যামিলি ফ্রেন্ড, মানে আগের গল্প ও করছি আচ্ছা, এখন আস এখনো। মানে পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে আমি খুবই নির্ভর করেছি ওর উপরে সবসময়। আমার মনে হয় এই জিনিসগুলো অনেক, মানে আলটিমেটলি এগুলোই বড় হয়ে গিয়েছে, যে আচ্ছা আচ্ছা। এমনি বন্ধুত্ব। এমনিতে মানে পরিবারে বাবা মার একটা প্রেমময় সম্পর্ক থাকলে কি লাভ ম্যারেজটা একটু সাপোর্টিভ হয় কিনা? আমাদের পরিবার খুবই উদার, এটা প্রেম না হ্যাঁ, করলেও মনে হয় এটা জাতিই জানে। তো এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে। so প্রথম আসলে যেহেতু যুবদা ছিলেন না সে সময়, শাইন তো নিজে বললো, মাকে বলা বা পরিবারের ওকে আসলে সত্যি কথা বলতে আমার ফাইনাল নানি, আলোচনাটা আমার দাদি, হুম। ওরা হচ্ছে ভীষণ মুরব্বীরা কেমন মুরব্বীরা খুব, মানে মানে ওই দিক থেকে আগে হ্যাঁ ওইদিকে আগে আগে সাইজ করছিল। আচ্ছা, যাক, শাইন খুব লজ্জা পাচ্ছে। যারা আমি- পছন্দ করে তো সে এটা মুরব্বীরা, মানে বয়স্ক লোক ওরা আগে বুঝতে পারে আর কি। অবশ্যই আমি তো অবশ্যই শাইনের পক্ষে, এটা তো মুরব্বীরা আগে বুঝতে পারে, হ্যাঁ। তো ওই আর কি। ওরা বুঝতে পারছে যে একমাত্র এটাই ঠিক আছে। এবার শাইনের কাছে আসেন। হ্যাঁ, আমি আবার শ্বশুর থেকে আসি, যে থাকে না যে হবু শ্বশুরের একটা ব্যাপার থাকে, কিন্তু এত সুইট, এত হিরোইক একটা মানুষ আমার শ্বশুর হবে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই। সেই ভাবনাটা মনে মনে এখন তো বলাই যায়, বা মিতাপা মাইন্ড করবে না, পরিবারের খুব আদরের জামাই, একটু বলো না খোলামেলা, বা এই কি বলবো, ভালো লাগা সম্পর্কে গড়া। ভালো তো লাগে। এই যে আপনি যেমন শুরুতে বললেন খালেদ খানকে যেভাবে দেখে আসছেন, যা তার একটা সে একটা সেভাবে করে আসলে আমাদের বয়স বা আমাদের পরের বয়সের জেনারেশনে যারা আছে তারা কিন্তু খালেদ খান, হুমায়ুন ফরিদি জি। বা এই যে এই লোকগুলোকে আসলে ওই জায়গা থেকে দেখে আসছে। তো সে জায়গা থেকে তো অবশ্যই মানে যারা নাটক করে, যারা থিয়েটারের সাথে জি, আছে, জি। সবাই কিন্তু একজন খালেদ খান হতে চায়, একদম। একজন আলী জাকের হতে চায়, বা আসাদুজ্জামান নূর হতে চায়। সবাই তো আর হতে পারার কথা না, কারণ তাদের যা পড়াশোনা, তাদের যা জায়গা আছে, তো স্বপ্নের ওটা এখন জায়গায়, আসলে মোহের জায়গায় তারা থাকেন। তো সেই জায়গা থেকে তো অবশ্যই সে তো আচ্ছা, আর জয়িতা যে বললো যে মুরব্বীদের সাথে বা প্রথম আলাপটা বিয়ের বা সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে প্রণয় যেটা বলে আর কি, সেই আলাপটা আসলে কবে কিভাবে শুনি না, আজকে দর্শকদের শোনা একটু। আচ্ছা, বলো তো বলো। ওই যে মানে চাপাই আমরা একদম দিচ্ছি। হুট করে একটা ডিসিশন নিয়েছিলাম যে আচ্ছা বিয়ে করব, হ্যাঁ। আর সবাই চারপাশ থেকে আচ্ছা নে তো ডিসিশন নে, এরকম করছিস কেন, আচ্ছা। দেরি হচ্ছে কেন, হ্যাঁ, নে 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 নে। মা বললো হ্যাঁ তুমি কি কিছু বলো না ঠিক মতো, আচ্ছা, ডিসিশন নিলে নাও। তো আমরা একটা 2014 31 ডিসেম্বর আচ্ছা। আমাদের এর আগ সাথে পর্যন্ত সবাই মানে একটা অনুমান ফিসফিস করছিল, চলছিল। করছিল। আমরা আসলে কেউই কোনো মানে ফাইনাল কথার মধ্যে যাই নাই, মানে আমরাও একটা ইনডিসিশনে ইসের ছিলাম মধ্যে যে কি ছিলাম করব যে কি আসলে করব। আমরা কি একটা তো জায়গায় ওই দিন আগে রাতে একটা একদম বোধহয় মাঝরাতে 3টা-4টার দিকে ডিসিশন নিয়েছি। 31st 31st নাইটে ওই পার্টির মধ্যে থেকে বন্ধু বান্ধবরা সবাই ঠিক মতো বলতো, তখনই আচ্ছা 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 যা করলাম বিয়ে। বললে আমি একটু কালকের অর্থাৎ যেটা চলে এসছে 25 ফেব্রুয়ারি, আজকে যে আয়োজনটা শিল্পকলা হবে, এই সম্পর্কে একটু শুনতে চাচ্ছি শাইনের কাছ থেকে। আসলে খালেদ খানের জন্মদিন ছিল 9 তারিখে, জি। 9 ফেব্রুয়ারি। তো বড় হলে আমরা করতে চাচ্ছিলাম, তো একটা বড় জায়গায় করতে চাচ্ছিলাম, একটু বড় পরিসরে করতে চাচ্ছিলাম। তো সেই কারণে হল পাওয়া সাপেক্ষে আসলে 25 তারিখ করছি। আচ্ছা, তো জন্মদিন 9 তারিখ হলে 25 তারিখে করছি। আমরা উদযাপন করব, আমরা আসলে খুব জন্মদিনের ব্যাপার তো আমরা খুব ফেস্টিভ ওয়েতে আমরা উৎসব আকারে করব। আচ্ছা, কোনো রকম দুঃখ, কোনো বেদনা, কোনো কষ্টের জায়গা আমরা রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের টোটাল প্রোগ্রাম প্ল্যানটা করেছে খোকন ভাই, আমাদের নাগরিকের আচ্ছা। আসিফুল খোকন। আর আয়োজনে বোধহয় যুবরাজ সংঘ। যুবরাজ সংঘের আয়োজনে হচ্ছে, জি। আর টোটাল প্ল্যান খোকন ভাই করেছে। আমরা সবাই তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, হেল্প করে যাচ্ছে। সে খুব পরিশ্রম করছে পুরো প্রোগ্রামটার জন্য। আচ্ছা, আচ্ছা। তো সেখানে যেমন আমরা গান থাকবে, শুরুতে গান থাকবে, গানের পরে আমরা একটা উৎসব নৃত্য যেটা ওটা হবে। তারপরে হয়তো বা কিছু তার কাছের লোক, থিয়েটারের লোক, তার
তারপর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের লোক সবাই মিলে বাড়ির লোক বাড়ির সবাই লোক। মিলে বসে একটা আলোচনা আলোচনা। হবে। আচ্ছা এরকম দুভাগে দুটো আলোচনার জায়গা রেখেছি। একটা ভাগ হচ্ছে এরকম এটা দিনব্যাপী একটা না দিনব্যাপী না, মানে এটা আমরা শুরু করে বিকাল নাগাদ, বিকেল 5টা 5টা 5:30টার দিকে। তো আরেকটা জায়গায় তার সাথে তার কো আর্টিস্ট, তার ডিরেক্টর, তার তার নাটক লিখেছে এমন কেউ। তো ওই জায়গাগুলোতে মানে বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি মানুষগুলোকে আনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যুবরাজ সংঘর যে বিষয়টা, এমনি তার নাটক বা কাজকর্ম প্রিজার্ভ করার ব্যাপারে বা আর্কাইভের একটা বিষয়ে কোনো উদ্যোগ পারিবারিকভাবে কোনো আছে কিনা? পারিবারিকভাবে বলতে আমার এই বছর একটা ইচ্ছা আছে, আমি জানি না পারবো কিনা, স্মারক গ্রন্থটা করে ফেলার। আচ্ছা হ্যাঁ, আর প্রিজার্ভ করার ব্যাপারে এটা আসলে খুবই কঠিন, কারণ হচ্ছে আমরা বিটিভিতে অনেক চেষ্টা করেছি বাবার পুরো নাটকগুলো, তো আসলে খুব একটা মানে পজিটিভ না আর কি, মানে অনেক কিছুই হারিয়ে গেছে হয়তো বা। তারপর যাও পাওয়া গেছে তাও অনেক। আমার কাছে মনে হয় যে সবাই সবাই আন্তরিক আসলে। আমরা সঠিক লোকটার কাছে হয়তো বা যেতে পারছি না, বা আমরা জানছি না যে কার কাছে কি আছে। আসলে কি তানভীর ভাই, এই জিনিসটা আসলে আমি মানে মনে করি, কারণ গত 3 বছর মানে বাবা মারা গেছে, তারপর থেকে আমার এটা রিয়েলাইজেশন হয়েছে যে পরিবার ছাড়া আসলে আলটিমেটলি না, আসলে পরিবারকেই করতে হয় করতে হয়। ফাইনালি। মানে হ্যাঁ। আমি বললাম এখন যে সরকারি দায়িত্ব, রাষ্ট্র কি না না, করবে। রাষ্ট্র বাদ দেই, কিন্তু মানে আসলে যতটুকু মনে হয় যে না অনেক লোক ছিল আশেপাশে, এ করবে সে করবে, আলটিমেটলি এটা হয় না। তো আমি আসলে চেষ্টা করছি যেভাবে পারি। বাবার যেমন সিডি করেছি আমরা একটা, বাবার প্রায় 20 বছর আগের করা প্রায় 24টা আবৃত্তির একটা টেপ আচ্ছা, আচ্ছা। আমাদের কাছে ছিল, একটা রেকর্ড ছিল, সেটা আমরা গত বছর না তার আগের বছর বের করেছি। তো এইভাবে আসলে প্রিজার্ভ করার চেষ্টা করছি। আর ইউটিউবে এখন আসলে অনেক দেখলাম যে পাওয়া যায়। এবং তার ভক্তকুলরাই আসলে দিয়েছে। অনেক কিছু দিয়েছে, সেটা আমরা মানে বাবা থাকতে আমরা এই নাটকগুলো পাই নাই কখনো। বাহ, আচ্ছা। এমনিতে শাহিনের কাছে কোন মানুষটিকে খুব মিস করা হয়? অবশ্যই নাট্যকর্মী হিসেবে নাটকের খালেদ খানকে বলবেন, আমি জানি। তারপরও থাকে না যে আবৃত্তিতে গান পাগল মানুষ, আড্ডাবাজ, আমি কোন আসলে- জায়গাটা খুব রিকল হয়? আমি মিস করি আসলে খালেদ খান তো আমাকে যেভাবে গাইড করতো। আমি আমার বাবা চলে যাওয়ার পরে আসলে আমি ওনার উপরে অনেকটা নির্ভরশীল ছিলাম। আচ্ছা আচ্ছা। যে কোনো পরামর্শ, যে কোনো যা হওয়া, এবং উনি সবসময় গাইড করতো, সেই জায়গাটা তো অবশ্যই মিস করি, ওটাই আসলে। আর আর সবার সাথে সবাই যেভাবে করে মিস করে, তার নাটক, তার কবিতা, তার গান, সেই মিস তো আছেই। আচ্ছা, বাহ। জয়িতা, কবে আসলে বাবাকে জড়িয়ে কেঁদেছ? জড়িয়ে কাঁদিনি, বাবা চলে যাওয়ার মানে কোমায় যাওয়ার আগের দিন দুপুরবেলা শরীরটা তো বেশ খারাপ ছিল, তখন হঠাৎ করে বলছিলাম আমি কি মারা যাচ্ছি, তো ধরে কাঁদিনি, বাবা হুইল চেয়ারের পিছনে দাঁড়িয়ে থেকে কেঁদেছি। আচ্ছা, বাবা দেখে নাই। আচ্ছা। মানে আমারও একটা কিছু মনে হচ্ছিল যে মানে এত খারাপ হচ্ছে কেন শরীরটা। সেটাই। আর আমি তার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তারা আসলে তাদের নাম বলে শেষ করা যাবে না, এবং বাংলাদেশের অলমোস্ট বিজ্ঞজনেরা, এই যে পারিবারিক একটা সম্পর্ক, বাড়িতে যে আড্ডার যে ফ্রেমটা আমরা প্রায় সময় দেখি বা থাকতে বা এখনো যেটা, সেই সময় আসলে আড্ডাবাজ বা সদালাপি খালেদ খানকে কতটুকু বলবে জয়িতা, বা ওই সময়টা মিস করো কিনা? ভীষণ মিস করি, কারণ আমাদের বাড়ি হচ্ছে আড্ডাখানা, হ্যাঁ। এবং অনেক মানুষের আসা যাওয়া ছিল, এবং খুব মানে কি বলবো সেটাকে, শব্দটা মাথায় আসছে না, মানে খুব কোনো ছিল না, দরজা বন্ধ থাকতো বন্ধ না, থাকতো এরকম না। মানে আসছে যাচ্ছে। আমি যতটুকু দেখেছি, আমি 2002 থেকে, আমি 2002 নাগরিকে জয়েন করার পর থেকে আমি আসলে রেগুলারই যাই, যাতায়াত ছিল, আমি দেখেছি এরকমই। হ্যাঁ, বাবার কারণেই আসলে মানুষ এত আসতো, যেটা এখন বুঝি। এখন বাস, এটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। হ্যাঁ। এখন বুঝি যে আসলে বাবার কারণে আসতো। আমরা এখন শেষ মিনিটে রয়েছি। আমি তার রবীন্দ্রসঙ্গীত প্রচণ্ড প্রিয়, তার মেয়ে, তার স্ত্রী রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সুতরাং আজকে গান দিয়ে শেষ করব। দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তার আগে একটু বলে রাখি যে কালকের অনুষ্ঠান নিয়ে একটু সময় এবং দর্শকদের আহ্বান করার বা কোনো কিছু বলার যদি থাকে শাহিনের, এরপর আমি জয়িতার গান দিয়ে শেষ করব। আচ্ছা, না, আহ্বান করার যেটা আছে, আসলে খালেদ খানকে সবাই পছন্দ করেন, কারণ তা চলে যাওয়ার পর আমরা দেখেছি যে এত মানুষের ভালোবাসা, এত মানুষের
তার প্রতি আগ্রহ, সেই আগ্রহ থেকে আমি জানি কালকে আবার সবাই আসবে, সবাই একসাথে হতে পারবো এবং তাকে স্মরণ করতে পারবো আমরা। তো প্রিয় দর্শক, আমি শেষ করছি আজকে জয়িতার কণ্ঠে গান দিয়ে, এবং বলতে চাচ্ছি যে আমি খালেদ খানকে হয়তো অনেকে ভক্তকুল বা আমরা অনেকভাবে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক কোণ থেকে আমরা চিনি, ভালোবাসি। আজকে পরিবার থেকে একদম ঘরের কিছু স্মৃতি নিয়ে আমরা আজকে আড্ডাটা সাজিয়েছিলাম। আশা করি ভালো লেগেছে। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকুন। জয়িতা। তানপুরা ছেড়ে নেব একটু। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে